নমস্কার, আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি লালমাটি স্টলে ৯ নম্বর গেট থেকে সোজা লালমাটি স্টলে। এখানে বনানী শিকদার দিদির স্রোতের বাইরে 11টি একটা নাটকের বই বেরিয়েছে, যে নাটকের বইটার জন্য আমি অপেক্ষা করেছিলাম এবং আমাদের আলোর বর্তিকা নিউজ চ্যানেলের দর্শকরা অপেক্ষা করেছিল। পেয়ে গেলাম দিদিকেও সঙ্গে। দিদি, এবার এই বইটা নিয়ে আমাদেরকে যদি একটু কিছু বলেন। এটা আমার প্রথম বই, যেটা লালমাটি প্রকাশনী থেকে বেরিয়েছে। নাম স্রোতের বাইরে 11টি নাটক। বইটার নামটা শুনেই বোঝা যাচ্ছে যে বইটাতে 11টি নাটক রয়েছে। আসলে আমার মনে হয়েছিল যে আমার যে গল্পগুলো, দুটো ছোটো গল্পের সংকলন আমার রয়েছে, একটা ছোটো গল্প নামে আর একটা রকমারি ছোটো গল্প নামে। তো গল্পগুলো আমার মনে হয়, শুধু আমার মনে হয় না, আমার অনেক পাঠক বলেছেন যে গল্পগুলো এক্সট্রা অর্ডিনারি, অন্য রকমের থট রয়েছে এর মধ্যে। তো তখন আমি ভেবেছিলাম যে এগুলোকে নাট্যরূপ দিলে কেমন হয়। তো আমি নাট্যরূপ দিতে শুরু করলাম, কমপ্লিটও হয়ে গেল। আর এই 11টি নাটকের মধ্যে কয়েকটি নাটক চুজ করে একটা নাটক গোষ্ঠী, নাম হচ্ছে উচ্চারণ, সুস্মিলি দত্ত এবং সোমা ঘোষ, মানে সোমা ঘোষ কর্ণধার, সোমা ঘোষ এবং সুস্মিলি দত্ত কর্ণধার, এই নাটক গোষ্ঠীর তারা 7টি নাটক কি বলবো ওটাকে, যে শ্রুতি নাটকের পারফর্ম করেছিল স্টেজে। আই মিন মানে অ্যাক্টিং করে নয়, শ্রুতি নাটক করেছিল স্টেজে। সেখানে সন্দীপ দে ছিলেন, সন্দীপ দে ছিলেন, দেবযানী কুমার দিও ছিলেন। তো সেটা হয়েছিল জুন কিংবা জুলাই মাসে। সেই শ্রুতি নাটকের সন্ধ্যেটা আমাকে নিয়ে এতদিন বাদে আমি এই গল্পগুলোকে বইয়ে রূপ দিতে সক্ষম হয়েছি। খুব ভালো দিদি, ভীষণ ভালো লাগলো। আমি তো আপনার ফ্যান হয়ে গেলাম এবং আলোর বর্তিকা নিউজ চ্যানেলের দর্শকরা অবশ্যই আপনার কথাগুলো শুনছে এবং ভালো লাগবে। অবশ্যই লালমাটি স্টল থেকে ওরা এই নাটকের বইটি কাভার করবে। ধন্যবাদ দিদি আপনাকে। আমাদেরকে একটা প্রশ্ন রইল, আমাদের আলোর বর্তিকা নিউজ চ্যানেলের দর্শকরা করছেন, যেটা এই যে এই বইটিতে আপনি বলছেন 11টি নাটক আছে, এবং কি সেই নাটক, মানে যেগুলো মানুষের মন আকর্ষণ করতে পারে, একটু নামগুলো যদি বলেন, এবং কি ধরনের, এর ভেতরে কি আছে সেটা যদি একটু আমাদেরকে বলে দেন। আচ্ছা, এক একটা গল্প এক এক ধরনের। হ্যাঁ, আমি গল্পগুলোর নাম বা নাটকগুলোর নাম আমি পড়ছি প্রথমে, তারপরে আমি দু একটা গল্পের সার পদার্থ আপনাকে বলবো। একটা গল্পের নাম, একটা নাটকের নাম হচ্ছে আচরণ, সেকেন্ড আমি সে নই, থার্ড উত্তর, ফোর্থ দিয়া নিভে যায়, ফিফথ দুই প্রজন্ম, সিক্স মা, তারপরে রেজলিউশন, তারপরে শাশ্বত তুমি, তারপরে সিদ্ধান্ত, তারপরে স্টার মাদার, এবং তারপরে ভালোবাসতে নেই। নামগুলো ভীষণ সুন্দর, আকর্ষণীয়। দিদি, এই নামগুলো কিভাবে আপনি চুজ করলেন? নাটকে বা গল্পের থিম যেমন সেই বেসিসে নাম দেওয়া হয়, চুজ করে আলাদা করে আমি নাম আগে চুজ করে গল্প লিখিনি, গল্পটা লেখা হয়েছে, তারপরে নাম দেওয়া হয়েছে। তো আচরণ গল্পটাকে একটি মেয়ে, সেই মেয়েটি দেশ ছেড়ে বাইরে যেতে চায় না, তারপরে যখন সে তো ছোটো, সে এখনও সেই মানে বাস্তবের হার্ড লাইফটাকে দেখেনি, বাইরে কীরকম হ্যাসেলস আমাদের সহ্য করতে হয়। আর ইট ডিপেন্ডস যে আমরা বাইরে যখন বেরোবো, লোকের অ্যাটিটিউড টুয়ার্ডস মি কেমন হবে। ইট ডিপেন্ডস, মানে স্টেট টু স্টেট ভ্যারি করে, কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, যে আমাদের মধ্যে সেন্স অফ কার্টিসি কত, টলারেন্স কত। তো এখানে মেয়েটা দেখছে, এই রাজ্যে মেয়েটা দেখছে বাইরে বেরিয়ে সে পদে পদে লোকের নানা রকম অসহনশীল আচরণের শিকার হচ্ছে। অকারণে তাকে কথা শোনানো হচ্ছে, অকারণে তাকে কোনো জিনিস, মানে সাপোজ একটা জিনিসে কিনতে গেছে, দোকানে ডিসপ্লেড আছে, এর কোনো কারণে দোকানদার অসন্তুষ্ট হলেন, কিন্তু অসন্তুষ্ট হয়ে বলছেন যে আমার কাছে নেই সেটা। হ্যাঁ, এরকম টাইপের। তো মেয়েটা এত বেশি মায়ের একটা কাজ করতে বেরিয়ে এত বেশি হ্যাসেলস তাকে সহ্য করতে হয়েছে, আলটিমেটলি সে সিদ্ধান্ত নিল যে না, সে বাইরে যাবে। তো আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি, আমরা একে অন্যের সঙ্গে একটু ভালোভাবে, একটু সফটলি কথা বলতে পারি, একটু আমরা কোঅপারেট করতে পারি। তো এরকম করলে কি হবে, যে আমরা যদি পরস্পরের সঙ্গে এইভাবে মেলামেশা করি, তাহলে আমাদের বাঁচাটা অনেক সহজ হয়ে যায়। ঠিক কথা। কিন্তু সেটা এই জিনিসটা আমাদের মধ্যে এখন জেনারেশনের মধ্যে একটু কমেছে, সত্যি কথা। এটা একটা অন্যতম কারণ যে ইয়াং জেনারেশন এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যেতে চায়। হ্যাঁ, সেটাই। আর পরেরগুলো সত্যি, এটাকে মানতে হচ্ছে। পরের গল্পটা হচ্ছে আমি সে নই। এত ডিটেলসে বলা যাবে না, এটা একটা অন্য ধরনের গল্প। একটা মহিলা তার নিজের টাইম রুটিন সেট করেছেন, তার ফিজিক্যাল কন্ডিশন দেখে, তার আদার্স অ্যাক্টিভিটি দেখে
কিন্তু তারপরে উনি একজনের সাথে দেখা করতে গেলেন কোনো একটা কাজে, গিয়ে দেখলেন উনি অন্য টাইম টেবিল মেনটেন করেন। মহিলা খুব ইনফ্লুয়েন্স হলেন, হয়ে বললেন, ভাবলেন যে আমাকেও এইভাবে চলতে হবে। উনি সেটা করতে চাইলেন, করতে গিয়ে উনি দেখলেন যে তার শরীর তাকে একদমই সাথ দিচ্ছে না তাতে করে। তো এই রিয়েলাইজেশনটা হলো যে আমাকে আমার হিসাবে টাইম টেবিল সেট করতে হবে, দিনের ঠিক সেট ঠিক করতে হবে। ঠিক। এরকম আছে। তো উত্তর একটা হাসির গল্প। গল্পটা নিয়ে অনেকে বলেছি, থিমটা নিয়ে অনেকে বলেছি, বলা যাবে না এখানে পারসিফাই করেছি একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টকে। হ্যাঁ। এরকম দুই প্রজন্মের মধ্যে কীরকম আমরা ডিফারেন্স বা গ্যাপ আমরা কিভাবে অনুভব করি এবং কিভাবে সেটাকে ওভারকাম করার চেষ্টা করি, একটা অন্য ধরনের কনসেপ্ট। কাউন্সিলর মহিলাটিকে বলেছেন যে আপনাকে আপনার নিজের জীবন আলাদা করতে হবে ছেলে মেয়ের জীবন থেকে, তারা আলাদাভাবে চলুক, আপনি আলাদাভাবে চলেন। আপনার যখন কোনো পার্টনার নেই, এবারে ডিভোর্সি, তখন আপনাকে একটা পার্টনার খুঁজতে হবে, আপনাকে আপনার নিজের লাইফস্টাইল তৈরি করতে হবে আলাদা। এরকম অনেক রকম কনসেপ্ট আছে। থ্যাংক ইউ দিদি, এগুলো তো একদম সময়ের কথা আপনি তুলে ধরেছেন এবং সত্যিই সহজ সরল ভাষায় তুলে ধরেছেন। ধন্যবাদ দিদি।